ওকে, আজকে আমি বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 10-এ তোমাদের আমি শর্ট কোশ্চেন দেবো আজকে। এবার থেকে আমি তোমাদের একটা শর্ট কোশ্চেন আমি সিরিজ বানাবো, ঠিক আছে? তো শর্ট কোশ্চেনে আমি প্রথমে গোলক চ্যাপ্টার দিয়ে স্টার্ট করছি। আমি প্রতিটা চ্যাপ্টারে শর্ট কোশ্চেন করে দেবো, কারণ মাধ্যমিকে কী হয়, মাধ্যমিকে শর্ট কোশ্চেনে কিন্তু আমাদের বেসিক্যালি যারা 90 অ্যাবাভ 95 পায় তারা কিন্তু বেসিক্যালি শর্ট কোশ্চেনটা বেশি করে কারণ ওগুলোটাই বেশিরভাগ বাইরে থেকে কিছু আসে, ঘুরিয়ে আসে, তো ওগুলো প্রচুর করলে মোটামুটি পারা যায়। তো ওগুলো অনেক করতে হবে, নাহলে কিন্তু কমন পাওয়া যায় না। বড় কোশ্চেন তুমি তোমার বইয়ে 10 টাকা করলে এক্সাম্পলের অঙ্ক তুমি পেয়ে যাবে, কিন্তু ছোটো কোশ্চেনের জন্য অনেক করতে হবে, টেস্ট পেপার করতে হবে, তাহলে তুমি কম পাবে। তো আমার যে সিরিজটা বানাবে এবার শুধু শর্ট কোশ্চেন এবং সিরিজ যত রকম শর্ট কোশ্চেন সেগুলো নিয়ে আমি ভিডিও বানানো চালু করছি। তো আমি প্রথমে যে গোলক চ্যাপ্টার শুরু করছি। তো প্রথমে আমরা দেখো কী বলেছে, দেখো প্রথমে আমরা তোমাদের বলেছে 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন, চারটে অপশান 32πr3/3 ঘন একক, 16πr3/3 ঘন একক, 8πr3/3 ঘন একক, এই 64πr3/3 ঘন একক হবে। তাহলে তুমি বলো গোলকের আয়তনের ফর্মুলা কি? গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3πr³ ঘন একক, জানি আমি, তাই না? পাই মানে তো জানি, পাই মানে হচ্ছে পায়ের ভ্যালু, কিন্তু পায়ের ভ্যালু এখানে বসানো দরকার। এখানে দেখো তোমাকে উদাহরণ এক্সাম অপশানে পাই দিয়ে দিয়েছে, তাহলে পায়ের ভ্যালু ওকে বসাতে হবে না। এবার আর কত হবে? এখানে আর কত? এখানে বলেছে 2r, দেখো 2r একক ব্যাসার্ধ বিশিষ্ট, মানে কি আরের জায়গায় আমি 2r বসাবো, ফাইন। তাহলে 4/3 আচ্ছা 2r³ মানে কি? 2r³ মানে হচ্ছে 2rকে 3 বার গুণ করতে হবে। তো 2³ মানে কি? 2 × 2 × 8 হবে। 2³ মানে কি? 2 × 2 × 2 মানে 8, আর r এর হোল কিউব মানে কি? r³। এবার তুমি যেটা গুণ করো তাহলে 4টা হতে হচ্ছে 32, উপরে পাই পড়ে আছে, r³ পড়ে আছে, নিচে পড়ে আছে 3। তাহলে অপশান দেখো এটা আছে কি না? এই যে প্রথম অপশানটাই হচ্ছে। তাহলে 32πr³/3 ঘন একক, তাহলে এটা হলো তোমার অ্যান্সার। ওকে, ফাইন। ওকে, তাহলে আমরা তোমরা লক্ষ্য করো কী বলেছে তোমাদের। বলেছে দুটো নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে তাদের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? প্রথম অপশানটা দিয়েছে 1:2, 1:4, 1:8, 1:16। তাহলে আমাকে বলা যায় গোলকের আয়তনের ফর্মুলা কী? গোলকের আয়তনের ফর্মুলা কী হয়? গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³, তাই না? তাহলে লেখো, মনে করি আমি লিখতে হবে, এটা 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? আমি যা করবো এখন সব শর্ট কোশ্চেন করাবো, শুধু শর্ট কোশ্চেন। মনে করি প্রথম গোলকের ব্যাসার্ধ r1 একক এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 একক। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2 একক, এতটা বুঝতে পেরেছো? কারণ দুটো ব্যাসার্ধ, দুটো আয়তন বের করতে গেলে দুটো গোলক, তাহলে দুজনে ব্যাসার্ধ আলাদা আলাদা হবে, তাই জন্য একটা r1 ধরেছে, একটা r2 ধরেছে। সুতরাং বলছে তাদের আয়তনের অনুপাত এত। তাহলে প্রশ্ন অনুসারে আয়তনের ফর্মুলা কি বলতে পারবে আমাকে? 4/3 লিখলাম, 4/3πr³। তাহলে প্রথমটার আয়তন কত হবে? 4/3πr1³। কেন? কারণ প্রথমটা ব্যাসার্ধ আমি r1 ধরেছিলাম, তাই 4/3π আর এর জায়গায় লিখলাম r1। অনুপাতে ওখানে কি দিয়েছে? অনুপাত। অনুপাত মানে সবসময় তলায় হয়। তাহলে 4/3π, সেকেন্ড এটা কত হবে? r2³ = 1/8। দেখো এই লাইনটা বুঝেছি বইবে। দুটো নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8, তার মানে কি প্রথম গোলকের আয়তন ইস্টু দ্বিতীয় গোলকের আয়তন = 1:8। তাহলে প্রথম গোলকের আয়তন হচ্ছে এটা 4/3π r1 এর হোল কিউব, আর দ্বিতীয় গোলকের আয়তনের ফর্মুলা কি? 4/3π r2 হোল কিউব। এবং তাদের অনুপাতকে সবসময় কি? অনুপাত মানে এরকম থাকে, 1:2 কি লেখা যায়? 1/2 লেখা যায় না? আমি ডাইরেক্ট লিখেছি। অনুপাত মানে কি? তলায় চলে যাবে জিনিসটা, হ্যাঁ, তাই না? তাহলে এটা বাই এটা = বলছে অনুপাত কত না? 1:8। তাহলে 1:8 মানে কি? 1/8। ক্লিয়ার? এবার দেখো 4/3π উপর নিচে সেম আছে, কেটে যাবে। তাহলে এখানে কী লিখতে পারো? এবার কী, তাহলে কী করে থাকলো? r1³ = 1/8। তাহলে এখান থেকে কী লেখা যায়? r1/r2 হোল কিউব, কারণ দুটো দিকে কিউব আছে, তাহলে এটা এরকম লেখা যায় r1/r2 হোল কিউব। আর 1/8 মানে কত? 1/8 মানে হচ্ছে 1/2 এর হোল কিউব। তাহলে r1/r2 কত হচ্ছে আমার? 1/2। দেয়ারফর r1:r2 কত? 1:2। এটা হচ্ছে ব্যাসার্ধ অনুপাতটা পেয়ে যাবে। পরীক্ষা যদি কোশ্চেন যদি দেয় যে যদি দুটো নিরেট গোলকের আয়তন অনুপাত এত হয় তাহলে ব্যাসার্ধের অনুপাত বার করো, তাহলে অ্যান্সার কী হবে? 1:2 হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার এখানে দেখো, বুঝেছো তো? এখানে এদের অনুপাত প্রথমটার আয়তন কত? 4/3π r1³ দ্বিতীয়টার আয়তন কত? 4/3π r2³। 4/3π কেটে যাচ্ছে, তাহলে r1³ এবং তাদের অনুপাত কত না বলেছে? 1:8। তাহলে 1:8 মানে কি? 1/8 হবে। এবার r1³ r2³ লেখা যায় এভাবে, r1/r2 হোল কিউব, আর 1/8কে লেখা যায় 1/2 এর হোল কিউব। দুই এবার সি ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাথাগুলো বাদ চলে যাবে। তাহলে আমরা এখানে কী পাবো? 1/2 পাচ্ছি।
এবার আমাকে এটা চাই, আমাকে বলেছে বক্ষতলের ক্ষেত্রফলে কত হবে। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমাকে বলতে পারবে তোমরা? বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr²। তাহলে সুতরাং আমি এখানে করছি জায়গা নিয়ে বলে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত ফর্মুলা কি বললাম 4πr²। তাহলে এখানে এখানে আর হবে না, এখানে দুটো আলাদা আলাদা আছে, তাহলে একটা কি লিখবো R1, মানে প্রথমটা ব্যাসার্ধ আমি R1 ধরি, এখানে R1 লিখছি। 4πr² ইস্টু মানে কি হয় ডিভাইড হয়ে যায়, তাহলে এটাকে লিখে যায় R1² লেখা যায়, R1/r² লেখা যায়। এবার R1/r2 ভ্যালু কত 1/2, এখানে বসিয়ে দাও 1/2। 1² কত 1 × 1 আর 2² কত 2 × 4, তাহলে অ্যান্সার কত হচ্ছে 1:4। তাহলে এখানে অপশান আছে 1:4, হ্যাঁ তাহলে অপশান কিন্তু বি হবে, অ্যান্সার কী হবে 1:4। ওকে ফাইন। আচ্ছা এবারে ভালো লক্ষ্য করে বলেছে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল করতে হবে। তোমাদের বইয়ের অঙ্ক, হ্যাঁ গোলক চ্যাপ্টারে তোমাদের শর্ট কোশ্চেন এগুলো। এক অপশান এ 588 পাই বর্গ সেমি, অপশান বি 392 পাই বর্গ সেমি, অপশান সি 147 পাই বর্গ সেমি, অপশান ডি 98 পাই বর্গ সেমি। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 3πr²। আমি আবার বলছি, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত ফর্মুলা কি 3πr²। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 3πr²। ঠিক আছে, এবার পাইতে এখানে পাই যা আছে পাই বসে যাবে, তাহলে পাই ভ্যালু বসানোর দরকার নেই। আর 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 মানে কি ব্যাসার্ধ, তাহলে দেখো এখানে ব্যাসার্ধ 7 সেমি বলে দিয়েছে, তাহলে তুমি আরেক জায়গায় 7 বসিয়ে দাও। 7² মানে কত 7 × 7, তাহলে কত হচ্ছে 7 × 7 করলে 49, 49 থেকে 3 গুণ করলে কত হয় 147 পাই বর্গ সেমি। ক্ষেত্রফল সবসময় বর্গ হয় আর আয়তন সবসময় ঘন হয়, তাহলে এখানে অপশান আছে 147 পাই, হ্যাঁ এই অপশান সি। তাহলে অ্যান্সার কত হবে 147 পাই বর্গ সেমি। ওকে ফাইন। ওকে আমরা দেখো বলে দুটো নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত 16:9 হলে তাদের আয়তন অনুপাত কত হবে। দুটো নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত এত হলে তাদের আমি অপশানগুলো লিখিনি, অপশানের মধ্যে বইতে তুমি আছে। ঠিক আছে, তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা শুধু ফর্মুলা জানতে হবে। এই অঙ্কগুলো বেশি তোমরা যদি ফর্মুলা পারো জানো তাহলে দেখুন এইসব সোজা অঙ্ক। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr²। এক্ষুনি করলাম যে বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr²। তাহলে এখন মনে করি গোলক দুটির ব্যাসার্ধ, মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে R1 ও R2 একক। ক্লিয়ার? এবার সুতরাং বক্ষতলের ক্ষেত্রফল, সুতরাং গোলক দুটির বক্ষতলের ক্ষেত্রফল যথাক্রমে কি বলছি 4πr² বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr²। তাহলে 4π এখানে আমি আর লিখবো না, কারণ এখানে একটা প্রথমটা ব্যাসার্ধ R1, তাই R1² ও দ্বিতীয়টা ব্যাসার্ধ R2, তাহলে 4πr² বর্গ একক। ঠিক আছে, প্রশ্নানুসারে এবার ওটাই বলেছে, কি বলেছে বলেছে যে ওদের অনুপাত বক্ষতলের ক্ষেত্রফল, মানে কি এই যে দুটো ক্ষেত্রফল আছে তাদের অনুপাত বলছে এত। আমি কি লিখতে পারি 4πr1² = 4πr2² = 16:9। কেন? কারণ বক্ষতলের ক্ষেত্রফল অনুপাতিত বলেছে 16:9, তাহলে এটা হচ্ছে প্রথম গোলকটা বক্ষতলের ক্ষেত্রফল আর দ্বিতীয় গোলকটা বক্ষতলের ক্ষেত্রফল, তাদের অনুপাত কীভাবে লেখে ইস্টু দিয়ে লেখে, তাদের অনুপাত বলছে নাকি 16:9, তাই জন্য = 16:9। এবার অনুপাত মানে কি ডিভাইড, মানে তলায় চলে যাবে, এটাও তলায় চলে যাবে, 4π কেটে যাবে, তাহলে কী করে থাকবে আমার এটাকে R1²/R2² লেখা যায় R1/R2², কারণ দুটো স্কোয়ার আছে তাই জন্য কি লিখলাম R1/R2²। আর 16/9 মানে কত 4/3² বুঝতে পারছো? কারণ কেন 4/3 আমি কেন স্কোয়ারে আছে, কারণ এই যে এখানেও স্কোয়ার এখানে আলটিমেটলি কেটে যাবে, তাই জন্য স্কোয়ারে আনতে হবে। 4² মানে কি 4 × 4 16 হয়, আর 3² মানে কি 3 × 3 9 হয়, তাই জন্য 4/3²। এবার দুজনে স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে R1/R2 কত পাবে তুমি 4/3 পাবে। এটা হলো দুটো ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর যদি বলতে যে ব্যাসার্ধ অনুপাত কত, তাহলে তুমি লিখতেই 4:3। কিন্তু এটা তো আমার চাইনি, আমাকে চেয়েছে হচ্ছে আমাকে অন্য কিছু চেয়েছে, তাই না? আমার বলেছে আয়তন অনুপাত কত, আয়তন অনুপাত। তাহলে আয়তনের ফর্মুলা কি? সুতরাং আয়তনের অনুপাত বলো, আমাকে বলো আয়তন অনুপাত কি 4/3 পাই বলো R1 কিউব = 4/3 পাই R2 কিউব। সুতরাং ইস্টু মানে কি ডিভাইড, আগেরটা মতো জায়গা নিয়ে 4 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে যাচ্ছে আমার R1 কিউব/R2 কিউব।
তাহলে এখানে লেখা যাবে R1/R2 হোল কিউব লেখা যায়, কারণ যেহেতু দুটোতেই কিউব আছে তাহলে লিখতে পারবো R1/R2 হোল কিউব। এবার R1/R2 মান কত আমার 4/3, তাহলে আমি এখানে 4/3 বসিয়ে দেবো। এবার 4 কিউব মানে কত হয়, 4 কে 3, 4 কিউব মানে কি 4 × 4 × 4 মানে কত হচ্ছে 64 হচ্ছে। আর 3 কিউব মানে কত হয় 3 × 3 × 3 মানে কত হয় 3 3 হয় 3 9 27, তাই না? তো কত হচ্ছে 64/27, তার মানে কি 64:27 হচ্ছে অ্যান্সার। এটা তোমাদের অপশানে আছে, এটা তুমি দেখে নাও 64:27 হবে। ওকে ফাইন। আচ্ছা অঙ্কটা দেখো ভালো অঙ্ক বলেছে, একটা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল, আচ্ছা এখানে ক্ষেত্রফল হবে, ঠিক আছে, বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে, মানে বক্ষতলের ক্ষেত্রফলের সাথে আয়তনের 3 গুণ সমান, ঠিক আছে। তো দুটো ফর্মুলা আমাকে জানতে হবে, অঙ্কটা কিচ্ছু না, ফর্মুলা হলে আমাকে অঙ্ক হয়ে যাবে। মনে করি গোলকটি ব্যাসার্ধ আর একক, এটা লিখতে হবে প্রথমে, ঠিক আছে। মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক, সুতরাং গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল, গোলকটির 4πr² বর্গ একক এবং গোলকটির আয়তন 4/3πr³ ঘন একক। বলো কোথাও অসুবিধা? এটা তো ফর্মুলা, কারণ এখানে বক্ষতলের ক্ষেত্রফল লাগবে আর আমার আয়তনও লাগবে, তাই জন্য ফর্মুলা বলে লিখলাম। এবার আমাকে বলো কোশ্চেন দেখো সত্য কী দিয়েছে, তাহলে প্রশ্ন অনুসারে বলেছে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল, তার মানে কি 4πr² = 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান। 3 গুণ আয়তন মানে কি আয়তনের 3 গুণের সাথে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল সমান, তাহলে 3 × 4/3πr³। এতটা ক্লিয়ার? 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হচ্ছে গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান, মানে কি গোলকটির বক্ষতলের ক্ষেত্রফলের সাথে, ঠিক আছে, গোলকটির বক্ষতলের ক্ষেত্রফল সমান সমানের জন্য ইকুয়াল টু দিয়েছি, এবং তার সাথে সমান না আয়তনের 3 গুণ, তাই জন্য 3 × গোলকটির আয়তন, মানে আয়তনের ফর্মুলা অ্যাপ্লাই করবো। এখানে 3 থেকে দেওয়া, তাহলে বলছে গোলকটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ মানে তোমাকে এখানে আর এর মানটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আর ডাইরেক্ট করে r = 1 হচ্ছে। তাহলে তুমি এখানে কী করতে পারো 4πr², এটাকে লিখতে পারো 4πr² × r, কারণ দেখো r² × r করলে দেখো r³ হয়, ঠিক আছে। আলটিমেটলি এটা কি তলায় চলে যাচ্ছে, তাহলে 4πr²/4πr² = r, তাহলে আলটিমেটলি কেটে যাচ্ছে, তাহলে r = তুমি পাবে 1। বা তুমি এটা ডাইরেক্ট করতে পারো, ঠিক আছে। এখানে দেখো 4π আছে, 4π কেটে যাবে, এখানে 2 r² এখানে আর 3 মানে r³ মানে কি 3টে r, এখানে 2 r, তাহলে এখানে 2 r এখানে 2 r কেটে গেলে তাহলে আলটিমেটলি কী পড়ে থাকে, একটা পড়ে থাকে এখানে, আর এখানে কিছু নেই মানে 1 পড়ে আছে, তাহলে ডাইরেক্ট লিখতে পারো r = 1। ওকে ফাইন। আচ্ছা এখন লক্ষ্য করো, বলেছে এখানে তোমাদের সত্য না মিথ্যা তোমাদের বলতে হবে, এবার তোমাদের প্রশ্ন আসে, বলেছে নিরেট গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা সত্য না মিথ্যা বলো। তুমি এটা কী করে করবে, তাহলে গোলকটির ব্যাসার্ধ, মনে করি গোলকটির ব্যাসার্ধ আর, সুতরাং ওকে ফাইন, গোলকটির আয়তন 4/3πr³ ঘন একক। এতটা পর্যন্ত ক্লিয়ার? কারণ এখানে আয়তন বার করতে পারছি না, আয়তনের ফর্মুলা লিখলাম। এবার যখন আমার আর হয় তখন আয়তনের ফর্মুলা 4/3πr³, যদি যখন ব্যাসার্ধ আমি দ্বিগুণ করবো, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে কত হয়ে যাবে, তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে আমার কত যাবে, তখন 2r, নতুন ব্যাসার্ধ কত হবে 2r হবে, নতুন ব্যাসার্ধ মানে r × 2, দ্বিগুণ মানে কি 2 দ্বিগুণ করো, তাহলে 2r একক। এতটা ক্লিয়ার? ফাইন। তখন আয়তন কী হবে, তখন নতুন আয়তন একই ফর্মুলা 4/3πr³, কিন্তু এখানে r এর জায়গায় আর বসবে না। কেন বসবে না, কারণ r তোমার দ্বিগুণ হয়ে গেছে, মানে 2r হবে, তাহলে r এর জায়গায় আমি 2r বসাবো। 2³ মানে কত 8r³, তাহলে আমি যদি কায়দা করে লিখি, একটা যদি আগে এনে দিই এখানে, তাহলে 8 4/3πr³, তাহলে দেখো আমার 8 গুণ হচ্ছে, 4/3π মানে আগেরটা 8 গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাকে বলছে দ্বিগুণ, কিন্তু এটা তাহলে মিথ্যা হবে,
এটা হবে হচ্ছে মিথ্যা। ওকে, আমার মনে করো কিছু মাথার উপর দিয়ে আছে সবাই। ভালো করে দেখো, যখন আর আছে তখন আয়তন 4/3πr3, ফাইন। যখন এই ব্যাসার্ধ দ্বিগুণ করছি, মানে আমার আরের জায়গা হয়ে যাচ্ছে 2r, তখন নতুন ব্যাসার্ধ কত হচ্ছে, নতুন আয়তন কত হচ্ছে, আরের জায়গায় 2r বসাও, 2 মানে 8, দেখো 8r3 হচ্ছে, 8টাকে এদিকে নিয়ে আসো, শুধু 4/3πr3 রাখো, তার মানে কি 4/3πr3 হচ্ছে প্রথমেরটার আয়তন, তার মানে দ্বিতীয়টা যখন এই ব্যাসার্ধ ডবল করছি মানে দ্বিগুণ করছি, তখন নতুন যে আয়তনটা হচ্ছে সেটা প্রথমটার আয়তনের 8 গুণ হচ্ছে, সেটা প্রথমটার দেখতেই পাচ্ছ 8 আসছে এখানে, 8 × 4/3πr3, তাহলে 4/3πr3টা কার ছিল, প্রথমটার আয়তন ছিল। তার মানে দ্বিতীয়টা যখন এই ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, তখন নতুন যে আয়তনটা পাচ্ছি সেটা কি প্রথমটার আয়তনের 8 গুণ হবে, 8 গুণ হচ্ছে, বুঝতে পারছো না, 8 এসছে মানে 8 গুণ হচ্ছে, তাহলে কিন্তু এখানে 8 গুণ, কিন্তু এখানে বলছে যে না দ্বিগুণ হবে, কিন্তু আমার তো আসছে 8 গুণ, কিন্তু এখানে দিয়েছে দ্বিগুণ, তার মানে মিথ্যা, তাই জন্য মিথ্যা লিখেছি। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছি। ওকে, পরের অঙ্কটা তোমরা লক্ষ্য করো, পরের অঙ্কের মধ্যে একই অঙ্ক দিয়েছে, বলেছে যে দুটি সত্য না মিথ্যা যাচাই করতে হবে। বলেছে দুটো অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3 হবে। তাহলে কী করে করবে অঙ্কটা? সোজা অঙ্ক আছে। তাহলে আমার শুধু ফর্মুলা জানতে, দেখো এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বেসিক্যালি কঠিন না, অঙ্কগুলো তুমি যদি ফর্মুলা জানো তাহলে এসব অঙ্ক করতে পারো, কিচ্ছু না, সোজা অঙ্ক। অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr²। গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4πr²। তাহলে অর্ধগোলক মানে তো হাফ, অর্ধগোলক মানে তো গোলকের হাফ, অর্ধ মানে কি হাফ, অর্ধ নামটা দেখে বোঝা যাচ্ছে হাফ, তাহলে অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রে ফর্মুলা কী হবে? 2πr²। তাহলে এখানে তাই হবে। তাহলে এবং বলেছে দুটো অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, আমি ডাইরেক্ট করছি, যেহেতু এগুলো সত্য না মিথ্যা লেখার দরকার নেই, কিন্তু এই অঙ্কগুলো তোমাদের 2 নম্বরে আসতে পারে, ঠিক আছে? তোমাদের এই বারবার বলছি শর্ট কোশ্চেন তোমরা প্রচুর করো, যেখান দিয়ে পারো টেস্ট ক্লাস সলভ করো, না পারলে আমাকে দাও বা তোমাদের কোনো টিচারকে দেখাও, প্রচুর শর্ট কোশ্চেন করো, কারণ শর্ট কোশ্চেনই যত করবে তোমার কনফিডেন্স তত বাড়বে। শর্ট কোশ্চেন আর প্রয়োগ, এই জিনিসটা তোমরা বেশি করে করবে, আর জ্যামিতি পার্ট আর শর্ট কোশ্চেন পার্টটা। আর বড় কোশ্চেন নিয়ে তোমরা চিন্তা করো না, বড় কোশ্চেন তোমরা বইয়ের অঙ্কগুলো করে যাও, পিছনের অঙ্কগুলো উদাহরণ অঙ্কগুলো করে যাও, ওখান থেকে আসবো, বাইরে থেকে কোনো বছর আজ কোনো দেখিনি ওখান থেকে, ও বাইরে থেকে আসতে। আর শর্ট কোশ্চেনের জন্য তোমাদের বইয়ের পিছনের অঙ্ক করতেই হবে, তার সাথে বাইরে থেকে কিছু অঙ্ক করতে হবে, টেস্ট পেপার করতে হবে, প্রশ্ন বিচিত্রা করতে হবে, এগুলো করতে হবে, বুঝতে পারছো? চলো কথা না বাড়ি অঙ্কটা দেখো। দুটো অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত 4:9, তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? ঠিক আছে, তাহলে আমাদের কি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কি প্রথমে ধরলাম, আমি তাড়াতাড়ি লিখছি, 2πr1², আমি কিছু লিখছি না, ডাইরেক্ট লিখছি, কারণ আমরা শুধু সত্য না মিথ্যা বলেছেন, আমাকে তো লেখার দরকার নেই, পরীক্ষার সময় তোমরা ফাটাফাট করবে। তাহলে বক্ষতলের ক্ষেত্রফল অনুপাতের ফর্মুলা কি? প্রথমটা হচ্ছে 2πr², দ্বিতীয়টা কি 2πr2² হবে। তোমরা বুঝতে পারছো কেন r1 r2 লিখেছি? কারণ দুটো ব্যাসার্ধ তো আলাদা, তাই না? তাই জন্য 2πr1², 2πr2² লিখেছি। এবং অনুপাত কত বলছে? 4:9 বলছে, তাই না? প্রথমটার বক্ষতলের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয়টার বক্ষতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4:9। এবার ইস্টু মানে কি? ডিভাইড, তাই জন্য ডিভাইড হচ্ছে, বুঝতে পারছো? আগের অঙ্কগুলো এভাবে করে এলাম আমি, মানে এই লাইনটা আলটিমেটলি এরকম হবে, 2πr1² ইস্টু 2πr2² ইকুয়াল টু 4:9। তারপর তুমি এই লাইনটা লিখবে, ঠিক আছে? তাহলে তোমার বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রথমটার বক্ষতলের ক্ষেত্রফল ইস্টু দ্বিতীয়টা বক্ষতলের ক্ষেত্রফল অনুপাত মানে ইস্টু হয়, এবং কত হবে না বলে দিয়েছে, কত না অনুপাত কি 4:9, তাই জন্য ইকুয়াল টু 4:9। ফাইন, 2π কেটে যাবে, তাহলে এটা কি লেখা যায়? r1 বাই, বুঝতে পারছো আমার কথা? লেখা যায় এটাকে দুটো কি 2 আছে বলে কি লিখলাম আমি? r1/r2² এরকম লেখা যায়। আর 4/9 কি লেখা যায়? 4 মানে কত? 2², আর 9 মানে কত? 3², তাহলে দুটোকে একসাথে করে দিলাম 2/3²। এবার দেখো দুটোরই মাথায় 2 আছে, 2 বাদ চলে যাবে, তাহলে r1/r2 তুমি কত পাবে? 2/3। তাহলে অনুপাত কত হচ্ছে? r1, তাহলে r1:r2 কত হচ্ছে? 2:3। এবং দেখো তাই আছে, 2:3 আছে, তাহলে এটা কি সত্য? এটা অ্যান্সার কী হবে? সত্য। এখানে সত্য না মিথ্যা বলেছে, এটা অ্যান্সার সত্য। আমার অ্যান্সার দেখো 2:3 আসছে, এখানে 2:3 আছে, তার মানে এটা সত্য হবে। ওকে ফাইন, ফাইন। তো আমরা কী বলেছে? নিরের ভালো অঙ্ক, নিরের গোলকে বক্ষতলের ক্ষেত্রে বলে এস, আয়তন বিভাগে বলে s³/v² মান করো, পায়ের মান না বসে, ঠিক আছে? ফাইন। তো অঙ্কটা কী করে করবে? বক্ষতলের ক্ষেত্রফল বলেছে এস ধরো, তাহলে আমি বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বলো আমাকে, এস ধরতে বলেছে, এস লিখলাম, ফর্মুলা কি? বক্ষতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। আচ্ছা, আয়তন বলছে ভি ধরো, তাহলে আয়তন ভি লিখছি পাশে। আয়তনের ফর্মুলা কি? গোলকের 4/3πr3,
কি ফর্মুলা, 4/3πr³ ঘন একক, আয়তন ঘন একক হয়, বক্ষতল বর্গ হবে। তাহলে s³/v² মান কত, s³/v² মান, তাহলে s³/v², এস এর মান কত, এস মান হচ্ছে কি বক্ষতলের ক্ষেত্রফল, তাহলে বক্ষতলের ক্ষেত্রফল কত আমার 4πr², এবং তার কিউব আছে মানে মাথায় 3 ডিভাইডেড v², ভি মানে কি আয়তন, তাহলে আয়তনের ফর্মুলা কি 4/3πr³, 4/3πr³ লিখতে হবে, আর মাথায় স্কোয়ার আছে মানে মাথায় 2 বসিয়ে দাও। তাহলে এখানে 4 এটাকে ভাঙতে হবে, 4³ মানে কত, 4 × 4 × 4 পায়ের কিউব ইন্টু আর এখানে স্কোয়ার আছে 3, তাহলে 3 × 6 হয়ে যাচ্ছে। তোমরা সোজাকে নিশ্চয়ই করেছো, এরকম থাকলে কি হয় 3 × 6 হয়, তো এখানে দেখো 3 × 6, ঠিক আছে। আর এটা কত হবে 4² মানে কত, 4 × 4 × π² ইন্টু 3 × 6, আর নিচে কত 3², নিচে তো 3 আছে, তাহলে 3² হবে, 3² কত হয় 3 × 3। এবার আলটিমেটলি কী হচ্ছে আমার এই 3 দিয়ে ওপরে তোলে যাবে, তোমাকে একটা বলে দিই অনেকে এখানে ভুল করে, a/b ডিভাইডেড c/d যদি ফর্মে থাকে তাহলে এটা উল্টে যায়, a/b ইন্টু d/c হয়ে যায়। কিন্তু তুমি দেখো এখানে এই দুটো তুমি একসাথে পাচ্ছ, আর এখানে একটা পাচ্ছ একসাথে, তার মানে এই নিচে এখানে দেখো এটা ধরো c/d আছে, লক্ষ্য করো c/dটা তুমি একসাথে পাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি তো বিটা মিস দেখো তোমার এখানে দেখো তোমার এখানে 3টে টার্ম আছে, কিন্তু হওয়ার কথা 4টে টার্ম, তাহলে এখানে নিশ্চয়ই একটা মিসিং আছে। কি মিসিং আছে, কি করে বুঝবে, দেখো এই দুটো তুমি একসাথে পাচ্ছ, তাই না, এখানে দেখো এই দুটো একসাথে আছে এবং একসাথে স্কোয়ার করলে এটা পাচ্ছে, তাহলে এই দুটো একসাথে পাচ্ছি আমি, তার মানে এটা c/d, আর এটা হচ্ছে আমার a, তার মানে এখানে বিটা মিসিং আছে, তাই না, তাহলে ওখানে তুমি 1 ধরে নাও, তাহলে কত হবে 4 × 4 × 4 × π³ তোমরা জানো তো আমি বললাম ইন্টু 1, ঠিক আছে, এটাকে 1 ধরলাম, ডিভাইডেড বাই এই টোটালটা 4 × 4, তাহলে এভাবে করে এবার ভাবলে তোমার কোনোদিনও ভুল হবে, অনেকের জায়গাটা ভুল করে আমি দেখেছি। এবার তুমি এটাকে উল্টে দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 4 × 4, ডায়েট করতে হবে, এত কিছু করার দরকার নেই, ডায়েটও করে, যারা পারবে ডায়েট মাথায় যাতে পারো তারা ডায়েট করে দেবে, আমি যারা অসুবিধা তাদের দেখালাম, ঠিক আছে, ইন্টু এই 3 দিয়ে উল্টে যাবে 3, আর নিচে পড়ে থাকবে হচ্ছে আমার 1 × এটা আমার আলটিমেটলি পড়ে থাকবে, তার মধ্যে ক্লিয়ার, কিছুই না, এই 3 আর 3 ওপরে চলে যাচ্ছে, আর এইটা তলায় যাওয়া থাকবে, শুধু 3 আর 3 ওপরে চলে যাবে, উল্টে যাবে, কারণ ভাগ আছে, গুণ করলে উল্টে যায়, ভাগ আছে, এখানে শুধু বিটা মিসিং আছে, দেখো এই হিসাবে তুমি দেখো c/dটা একসাথে পাচ্ছি, আর এখানে এটা পাচ্ছি, তার মানে কি বি মিসিং আছে, বিটাকে 1 ধরলাম। এবার যখন এটাকে ভাগ থাকলে উল্টে যায়, যখন তুমি এটাকে উল্টে দেবে তবে এরকম পজিশনে দাঁড়াবে। এবার তুমি এটা কাটাকুটি করো, এখানে 4 কেটে যাবে, 4 কেটে যাবে, একটা π² থেকে একটা π³ থেকে একটা π² বাদ গেলে একটা পাই পড়ে থাকে, 8 6 8 কেটে যাচ্ছে, সেম থাকলে কেটে যায়, তাহলে আমার কত হয় 3 × 3 = 9, তাহলে দেখো 9 আর 4 36, আর 36 × π 36 π, আর নিচে মনে কোনো ভ্যালু নেই, 36 পাইকে দিয়ে 1 ডিভাইড করে 36 π হয়, তাহলে অ্যান্সার কত হবে 36 π, এটা কত হবে 36 π, ওকে ফাইন। ওকে, তো অঙ্কটা আমি তোমাদের করে দিয়েছি, দেখো অঙ্কটা তোমাদের বোঝাবো, ভালো করে লক্ষ্য করো। বলেছে নিরেট অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল হচ্ছে সমগোলকের ক্ষেত্রফল, এবং এটা নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান। তাহলে অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি 3πr², প্রথম দিকে একটা অঙ্ক করেছিলাম, আর গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πr², এবং সেগুলো বলছে সমান, যদি সমান মানে ইকুয়ালিটি দেবো, তাহলে সেখান থেকে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত কত হবে, তাহলে তোমরা অঙ্কটা কি ওই মানে দুটোকে সমান করি, ওখান থেকে তুমি ব্যাসার্ধ পেয়ে যাচ্ছ। তাহলে তাই করেছি, দেখো দুটোকে প্রথমে অর্ধগোলকটা ব্যাসার্ধ ছোটো হাতে ধরেছি, আর বড় এটা তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছা ধরতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা আরও নাটু হতে পারো, এটা করে নেই যে তুমি এখানে ছোটো হতে হবে বড়ো হতে, এটা আমার ইচ্ছা আমি ধরেছি, তো এখানে আরও নাটু ধরতে পারো। এবার অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রে ফর্মুলা কি 3πr², শুধু ফর্মুলাটা জানতে হবে, আর গোলকের বক্ষতলের ক্ষেত্রে ফর্মুলা কি 4πr², এতটা তো ক্লিয়ার। এবং বলছি দুটো সমান বলছে অর্ধগোলকের এই অর্ধগোলকের সমগোলকের ক্ষেত্রফল আর নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফল সমান, তার মানে কি দুটো সমান বলছে আমার, ঠিক আছে, দুটো সমান করলাম, এটাকে তলায় আনলাম, এটাকে ওর তলায় নিয়ে গেলাম, করা যায়, এটাকে তলায় আনলাম, r²টাকে r² তলায় আনলাম, আর 3πটাকে 4π তলায় নিয়ে গেলাম, পাই কেটে গেল, এবার এটাকে এরকম লেখা যায়, ক্লিয়ার, এতটা ক্লিয়ার। এবারে ভালো করে লক্ষ্য করো, এখানে অনেকে ভুল করবে, এখানে 4 আর 3, 4 মানে কি 2², এবার 3 মানে কার স্কোয়ার, 3 মানে তো √3², রুট থেকে যদি তুমি দুবার গুণ করো তুমি কী পাবে, দুটো থেকে একটা বেরো, দেখো রুট থেকে যদি দুবার গুণ করো তুমি 3 পাবে, মানে কি রুট থেকে যদি স্কোয়ার করে দিলে আমি 3 পাবো, কারণ এই রুটটা উঠে যায়, স্কোয়ার করে রুটটা উঠে যায়, তাই না, এবার কারণও বলেছিলাম √3², তার মানে কি 3 2 মাথায় 2, এটা মানে কি, এটা মানে তো 1/2, তাহলে 1/2 করলে 3⁴ মানে 3, তাই না, তাহলে দেখো √3² করে তোমার শুধু 3 পাবে, তাহলে 3কে কায়দা করে লেখা যায় না √3², 3 মানে কি √3², তাহলে এখানে তাই লিখলাম, 4 মানে কি লিখলাম, ওপরে লিখলাম 2², আর 3 কে লিখলাম √3²। তুমি বলে কেন স্যার এসব কেন করছো,
কেন করছি, কারণ আমাকে এখানে স্কোয়ার স্কোয়ার তো আনতে হবে, তাহলে তো স্কোয়ার স্কোয়ার বাদ চলে যাবে না, আগের অঙ্কটা আমি করে গেছি, এখানে স্কোয়ার স্কোয়ার আমাকে বাদ দিতে হবে, তাই জন্য আমি এখানে কী করলাম 3 লিখলাম √3 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার বাদ চলে গেলে কী পড়ে থাকে r/r ইকুয়াল টু, মানে এটা পড়ে থাকবে r/r ইকুয়াল টু 2/√3। এবার সেখান থেকে ডাইরেক্ট এলএনটা লিখেছি আমি, এটা মানে কি, এটা মানে তো অনুপাত কীভাবে লেখা যায়, r/r মানে কি r/r 2/3 মানে এই 2/√3 মানে কি 2:√3, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে √3 কী লিখলাম √3 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার বাদ চলে গেলো, তারপর অনুপাত এখানে ইস্টু করে দিলাম, অনুপাত মানে কি ইস্টু, তাহলে 2:√3। ওকে ফাইন। ওকে, তো যেটা বলার যে আমি এটা আমাদের লাস্ট অঙ্ক, ঠিক আছে, তারপরে দিন আমি আরও নতুন অঙ্ক নিয়ে আসবো, আরও নতুন অঙ্ক দেবো। তোমরা আমার চ্যানেলটা যদি ভালো লাগে তোমরা বন্ধুদের সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে, এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, ঠিক আছে। এই সময় লকডাউন টাইমে অনেকে সুবিধা হবে, ঠিক আছে, অনেকে ঠিকঠাক করে হয়তো পড়তে পারছে না, তো তোমরা যদি দেখো, তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর সাথে ছড়িয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এবং তোমাদের লাইকে আমাকে মোটিভেশান দেয়, তোমরা যত লাইক পাবো আমি ভাববো মোটিভেশান পাই আমরা, ঠিক আছে, কাজ করতে আরও মোটিভেশান পাই, ঠিক আছে। তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমি যদি ভাবি যে আমার চ্যানেলে আমার ভিডিও দেখে লাইক আসে, মানে ভাবছি আমার দেখে লোকে ভালো লাগছে, ঠিক আছে, তাহলে আমরা আরও কাজ করতে মোটিভেশান পাবো। তো তোমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইবে আমাদের কাজ করতে আরও এগিয়ে নিয়ে যাবে। ওকে ফাইন। তো আমরা দেখো কী বলছি, বলেছে একটি নিরেন অর্ধগোলকের আয়তন ও সমকোণের ক্ষেত্রফলে সাংখ্যমান সমান, তাহলে অর্ধগোলকটি ব্যাসার্ধ কত। ওকে, তো এখানে যদি প্রথম ধরে নাও যে ব্যাসার্ধ হচ্ছে আর, মনে করি অর্ধগোলকের, এটা তো সবার ক্ষেত্রে একই জিনিস, হ্যাঁ, প্রথমে লিখতেই হবে তোমাকে, অর্ধগোলকটির ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ঠিক আছে। হাতে লেখা না বুঝতে হলে আমার কথা শুনে বুঝে যাবে, ব্যাসার্ধ আর একক, এতটা ক্লিয়ার। এবার ভালো করে লক্ষ্য করো, তাহলে এটা অর্ধগোলক বলেছে কিন্তু এটা গোলক না, ভালো করে লক্ষ্য করো, দুটোই অর্ধগোলকের আয়তন আর সমগোলকের ক্ষেত্রে পাবো, দুটোই অর্ধগোলক বার করতে হবে, তাহলে অর্ধগোলকটির আয়তন কত হবে, তাহলে অর্ধগোলকটির আয়তনের ফর্মুলা কি বলো, 2/3 পাই আর কিউব। কেন, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3 পাই আর কিউব হয়, তাহলে অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি হবে 2/3 পাই আর কিউব হবে, ক্লিয়ার। তোমার অর্ধগোলক তো গোলকের হাফ না, তাহলে 4কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 2 পাচ্ছ না, তাই না, 2/3 পাই আর কিউব। আর অর্ধগোলকের কি সমকোণের ক্ষেত্রে বলে ফর্মুলা কি, (3πr²), ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, আয়তন সবসময় ঘন হয়, তাহলে অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা কি 3πr², তাই না, আমি একটু আগে করেছিলাম অর্ধগোলকের সমকোণের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় 3πr², তাহলে অর্ধগোলকটি বলছে ব্যাসার্ধ এবং বলছে সমান, তাহলে প্রশ্ন অনুসারে এই দুটো বলছে সমান, বলে দিয়েছে অর্ধগোলকের আয়তন ও সমকোণের ক্ষেত্রে বলে সাংখ্যমান সমান, সাংখ্যমান মানে ভ্যালুটা মানটা সমান বলছে, অর্ধগোলকের আয়তনের ফর্মুলা 2/3 পাই আর কিউব আর সমকোণের ক্ষেত্রে ফর্মুলা 3πr², দুটো সমান বলছে, তো দুটোকে সমান করে দাও, তুমি 2/3 পাই আর কিউব ইকুয়াল টু 3πr²। এখান থেকে তোমাকে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তুমি এখান থেকে ব্যাসার্ধ মানে কি তোমাকে আর এর মানটা বার করতে বলেছে, আর তুমি এখানে তুমি আর এর মানটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী করে পাবে, কোনাকুনি গুণ করো, তাহলে আর কিউব মানে কত হচ্ছে আমার 3, আমি কোনাকুনি গুণ করছি r² ইন্টু 3, মানে এটা কোনাকুনি গুণ করতে চলে যাচ্ছে, 2টা তলায় চলে আসবে, বুঝতে পারছো না, জানো এগুলো নিশ্চয়ই। তাহলে আমার কত, আচ্ছা পাই আছে এখানে, তাহলে পাইটাও তলায় চলে গেল আমার, ঠিক আছে, মানে এই দুটো তলায় চলে যাবে, তো এই 3টা কোনাকুনি গুণ হবে, এই দুটো তলায় চলে যাবে, পাই কেটে যাবে। আর এখানে আরটাকে লেখাই যায়, আর কিউবকে লেখা যায় r ইন্টু r², আমি ভাঙছি তোমার ডাইরেক্ট করে দেবো, ঠিক আছে, 9r²/2, তাহলে আমি r² তলায় আনলে কী হবে 9r²/2/2r², কেটে গেল, তাহলে অ্যান্সার কী হবে 9কে 2 দিয়ে ভাগ করলে 4.5, তাহলে ব্যাসার্ধের কত হবে 4.5। তোমরা এত কিছু করা দরকার, এখানে আর কিউব আছে, এখানে r² আছে না, তোমরা এখানে ডাইরেক্ট কেটে তোমরা এখানে আর লিখতে পারো, কারণ এখানে 3টে এখানে 2টো, তাহলে আমি যদি ভাগ করি 3টে, মানে এখানে 3টে আর আছে, এখানে 2টো আর আছে, যদি ভাগ করি তাহলে কেটে যাচ্ছে না, তাহলে আমি এখানে জাস্ট তোমাকে ভেঙে দেখালাম, আর কিউব মানে r ইন্টু r², r² তলায় চলে গেলো, ওপরেও r² আছে, তাহলে r² কেটে গেলো, তাহলে এভাবে করতে পারো একই ব্যাপার, 9/2 মানে 4.5, এটা যদি তাড়াতাড়ি করতে হয় ডাইরেক্ট করতে চাও তাহলে এভাবে করতে হবে, যে যেরকম ইচ্ছা। ওকে ফাইন, তাহলে অ্যান্সার 4.5। এখানে অবশ্যই তোমার পরীক্ষা অ্যান্সার লিখবে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য হাতের লেখার জন্য সরি, ঠিক আছে, তাহলে খারাপ হচ্ছে জানি আমি, 4.5 একক, ফাইন।